ওসমান হাদিকে হত্যার চেষ্টার ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসে এবং ডাক্তাররা যখন রিসিভ করে ওই সময় তার অবস্থা বেশি খারাপ ছিল, একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গিয়েছিল এবং ওই সময় যেটা আমরা নিউরোলজিক্যাল পেশেন্টের যে বিভিন্ন উপসর্গ দেখে তার অবস্থান নির্ণয় করি সেটাকে গ্লাসগো কোমা স্কেল, সংক্ষেপে জিসিএস বলে। এটা তখন 3 ছিল, 3 অ্যাকচুয়ালি একদম সর্বনিম্ন 3 থেকে। গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই, উনি বুলেট রুদ্ধের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচন করতে হবে। দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। হত্যার চেষ্টার ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। উপদেষ্টা পরিষদের সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফরহাদ, বৈঠকের বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ রিদওয়ান। আপনি জানেন যে আজকে দুপুর নাগাদ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে ঢাকা 8 আসনে যে সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। এরপরেই কিন্তু আজকে যমুনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা এবং তার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যমুনাতে বেশ কয়েকটি উপদেষ্টাদের গাড়ি প্রবেশ করেছে এবং ইতিমধ্যে বৈঠক আমরা জানতে পেরেছি প্রায় শুরু হয়ে গেছে এবং তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে বলতে আমরা সূত্র জানতে পেরেছি। যদিও এখনো ভিতরে কে কে প্রবেশ করেছেন সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি, তবে অনেকগুলো উপদেষ্টাদের গাড়ি বহর আমরা ভিতরে যেতে দেখেছি এবং সেই বৈঠক শেষ হওয়ার পরে হয়তো আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলন করতে পারে বা প্রতিক্রিয়া জানতে পারে। এর আগে প্রধান উপদেষ্টা কিন্তু এক বিবৃতিতে জানিয়েছেন যে হাদি যে গুলিবিদ্ধ হয়েছেন তার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়েও কিন্তু তিনি তাগাদা দিয়েছেন। আমরা জানতে পেরেছি ওসমান হাদি কিন্তু এখন এই মুহূর্তে তার যে ক্রিটিক্যাল অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল। আপনি জানেন যে একটা গতকালকেই যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, সেই তফসিল ঘোষণা করেছে, সেই ঘোষণার একদিন পরেই কিন্তু আজকে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে আজকে মির্জা ফখরুল সাহেব তিনিও কিন্তু বলেছেন যে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এবং কালকে কিন্তু তারা আগামীকালকে তারা বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশ করার একটা ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য দলও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেখানে ঢাকা মেডিকেলে কিন্তু দেখা করতে গিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং এই পরিস্থিতির পরেই কিন্তু জরুরি বৈঠক এই যমুনাতে চলছে। হয়তো ঘণ্টাব্যাপী এই বৈঠক চলতে পারে এবং সেখানে এই ডক্টর ইউনূস যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তার নেতৃত্বে কিন্তু এই জরুরি বৈঠক চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং এই ঘটনার পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এবং রাজধানীতে আমরা দেখেছি একটু বেশ উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে কিন্তু দিয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু বলছেন যে সুষ্ঠু নির্বাচনের পথে এটি একটা অন্তরায় হতে পারে এবং আজকে বিকেলে একটা আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন যে এইটাকে কিন্তু প্রার্থীরা অনেকটাই ভীত হতে পারেন এবং তিনি কিন্তু প্রার্থীদের যে বিষয় রয়েছেন এবং তিনি কিন্তু এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনি দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা ডিএমপির একটা তথ্য পেয়েছি, সেখানেও কিন্তু বলা হয়েছে ইতিমধ্যেই তারা সেখানে যেই স্পটে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেখানে তারা পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে তারা সর্বোচ্চ কাজ করছেন এবং নগরবাসীকে যেন কোনো ভয় বা উদ্বেগ কাজ না করে সেই বিষয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে দ্রুত যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে তারা কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকেও কিন্তু একটা বিষয় জানানো হয়েছে যে এই বিষয়ে কিন্তু সাহসী অভিযান চলছে। তো এমন পরিস্থিতিতে কিন্তু যদিও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখনো তৈরি হয়নি। তো এখন পর্যন্ত আমরা যমুনার সামনে রয়েছি, এখন যদিও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখন আমরা পাইনি, যদি পাই তখন আমরা বিস্তারিত জানাবো। রিদওয়ানা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।
গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। চলে যাচ্ছি রাজুর কাছে। রাজু, শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, জানিয়ে রাখতে চাই যে 7:40 নাগাদ 7:40 নাগাদ কিন্তু এই ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয় এবং 8:05 নাগাদ তিনি এই এভারকেয়ার হাসপাতালে তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি প্রবেশ করে এবং তারপরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সেই সাথে তন্ময় জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদিকে দুটি গুলি করা হয়েছে এবং একটি গুলি তার মাথার দিক দিয়ে প্রবেশ করে অন্য আরেকটি দিক দিয়ে বের হয়ে গিয়েছে এবং দ্রুত সময় যেহেতু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার অপারেশন হয়েছে এবং যে সাইডটিতে মূলত যে সাইডটি দিয়ে মাথার যে অংশটি দিয়ে গুলিটি বের হয়েছে সেই অংশটি ফাঁকা রাখা হয়েছে বলে কিন্তু আমরা চিকিৎসকদের বরাতে জানতে পেরেছি। সেই সাথে জানিয়ে রাখতে চাই যে যখন মূলত তার অপারেশনটি চলছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তিনি বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এটি আমরা কিন্তু জানতে পেরেছি। জানিয়ে রাখবো যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান তিনি কিন্তু এই তথ্যগুলো জানিয়েছেন। যখন আসলে তার অপারেশন চলছে তিনি বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যাটাকে যেমন ভুগছেন, সেই সঙ্গে যেহেতু গুলিটি মাথার এদিক থেকে ওদিকে বের হয়ে গিয়েছে, কিছুটা আঘাতও রয়েছে, গুলির কিছু অংশ এখনো ভিতরে রয়েছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সবশেষ যদি অবস্থা বলতে চাই যে তাকে এই এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে, সেখানে নিবিড় পর্যবেক্ষণে তাকে এখন পর্যন্ত রাখা হয়েছে। এখানে আমরা যেমনটা এখন পর্যন্ত জানতে পেরেছি দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড এই এভারকেয়ার হাসপাতালে গঠন করা হয়েছে, যে মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিবে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে দুপুর 2:30টার দিকে তাকে গুলি করা হয়। দুজন ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি করে, দুটি গুলি করা হয় তাকে, একটি গুলি তার মাথার এদিক থেকে এদিকে বের হয়ে যায় এবং মোটরসাইকেল যোগে তারা হেলমেট পরিহিত ছিল, দ্রুত সময় বেরিয়ে যায়। তো যেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এভারকেয়ার হাসপাতালে আনার পরপরই আনার আগেই তাকে যে আইসিইউতে নেওয়া হবে সেটি প্রস্তুত রাখা হয়েছিল এবং এখানে আসার পর তাকে সেখানে নেওয়া হয়েছে, চিকিৎসা চলছে। পরবর্তীতে ব্রিফিং হলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। তন্ময়, এই ছিল আমার কাছে সর্বশেষ। ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই উনি বুলেট প্রুফের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই তারপর আপনারা করেন, কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই। তার সাইন অফ লাইফ কিন্তু ছিল এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার স্যাররা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে। এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের জায়গায় শক্তি যেটা। তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি, খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়, ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায়, এটাই হলো এটার ম্যানেজমেন্ট। তো এটা আমরা করে এখন রুগীর ভালো আইসিইউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য। স্যার, গুলি কি বেরিয়ে গেছিল স্যার? মোস্ট প্রবাবলি আমরা এত হারিনেসের মধ্যে, কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায়, ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে, ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করা হয় না। মানে বুলেটটা বের হয়ে গেছে, কারণ বুলেটটা একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে, সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি। কিন্তু বুলেটের কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে, সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি, ওগুলো আমরা সংরক্ষণ করছি, খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট। স্যার, একটা কথা বলা হচ্ছে যে অবস্থায় তিনি আছেন, যদি বেঁচে যাক আমরা এটাই চাই,
স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম, কিংবা মানে আপনার কাছে কি মনে হয় এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে আসলে? এটা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের একটা প্রেডিকশন আছে, কিন্তু এই প্রেডিকশন আমরা 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচন করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো এবং একই সাথে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আপনারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর যারা জামিন পেয়ে আছে, যাদের হাতে অস্ত্র অর্থ কোনো কিছুর অভাব নেই, যাদের পার্শ্ববর্তী পরাশক্তির সহযোগিতা আছে, তাদেরকে 14 শিখের বাইরে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। যদি আপনাদের সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এসব সন্ত্রাসীদের, আওয়ামী লীগের যতজন জামিন পেয়েছে হত্যা মামলার সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে করে আবার 14 শিখের ভিতরে পড়তে হবে। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, আগামী 7 দিন কিংবা 14 দিন আবারও ডেভিল হান্টের মতো জাতীয় কর্মসূচি ঘোষণা করে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে। এবং আমাদের হাদি ভাইয়ের উপরে যে গুলি করেছে তাদেরকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচন করতে হবে। যদি আপনারা এটা করতে সফল না হন তাহলে আমরা মনে করব এই নির্বাচন আয়োজনের কোনো সক্ষমতা এই সরকারের এবং এই নির্বাচন কমিশনের নেই। আপনারা জানেন আমিও একজন প্রার্থী, সেই টার্গেট কিলিং এর ষড়যন্ত্র হয়েছে। এই টার্গেট কিলিং এর শিকার বাংলাদেশের প্রায় হাজার হাজার সংসদ সদস্য প্রার্থী হতে পারে। 14 ডিসেম্বরের মতো এদেশের নেতৃত্বকে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরাজিত আওয়ামী লীগ এবং খুনি হাসিনার বাহিনী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সুশীলতা, কোনো ধরনের সিম্প্যাথি সহ্য করা হবে না। আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এখনো সুশীল সমাজের নামে, রাজনৈতিক বিশ্লেষকের নামে যারা টকশো সহ বিভিন্ন জায়গায় নানাভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভোটে আনার নিষিদ্ধ সংগঠনের পক্ষে সাফাই গাইছেন, আমাদের পরবর্তী লক্ষ্য হবে আপনাদের প্রতি। আজকে আওয়ামী লীগ এই সাহস যে করলো, এই দোসররা যে এই সাহস করলো, এই যে ষড়যন্ত্র করে বিভিন্ন অডিও রেকর্ড আমরা শুনতে পাচ্ছি, তারা জুলাইয়ের হিরোদের টার্গেট কিলিং করার যে পরিকল্পনা করার সাহস করলো, এই সাহস করতে পারছে এইসব সুশীল আওয়ামী ফ্যাসিস্ট সিম্প্যাথাইজারদের কারণে। আমরা পরবর্তীতে ওই ভাড়াটিয়া গুলি করা খুনিকে দায়ী করব না, দায়ী করব তাদের পক্ষে যারা বয়ান নির্মাণ করছে, যারা সিভিল সোসাইটির নামে টকশো দেখিয়ে তাদেরকে লেজিটিমেসি দিচ্ছেন তাদেরকে। বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে বন্ধুগণ। সিভিল সোসাইটির নামে, পত্রিকার নামে, মিডিয়ার নামে আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগীরা এখনো রয়ে গেছে। তাদের থেকে সাহস পেয়ে বারবার আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে। আমরা বলতে চাই, যতদিন একজন জুলাই যোদ্ধার, একজন 24-এর সৈনিকের 1 ফোঁটা রক্ত পর্যন্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ কোন রূপে ফিরতে পারবে না। শুধু হাদিকে না, আমাকে সহ যদি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সকল নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, আমরা 24-এ 6 বছরের শিশু থেকে শুরু করে সম্পূর্ণ তরুণ প্রজন্মকে এমন একটি উদ্বেলতার ভিতর দিয়ে তারা গিয়েছে, এমন একটি আন্দোলনের ভিতর দিয়ে তারা গিয়েছে, তারা প্রত্যেকে হাদি আসিফে পরিণত হবে। আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং দীর্ঘ সময় কষ্ট করে মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি অত্র আসনের সকল জনগণের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এই ধরনের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন এবং সেক্ষেত্রে সবসময় আমাকে আপনাদের সাথে পাবেন। আজকে আমি শেষ করতে চাই এই বলে যে আমাদের জুলাইয়ের যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য যিনি কাজ করে যাচ্ছিলেন,
ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ওসমান হাদির সুস্বাস্থ্য কামনা করছি এবং তিনি যেন চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন, আবার মিছিলে, আবার স্লোগানে আমাদের সাথে তাল মিলাতে পারেন। সেজন্য আপনারা সকলে হাদির জন্য দোয়া করবেন। আমি পুরো দেশবাসীর কাছে ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এখানে যখন আসে এবং ডাক্তাররা যখন রিসিভ করে ওই সময় তার অবস্থা বেশি খারাপ ছিল, একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গিয়েছিল। এবং ওই সময় যেটা আমরা নিউরোলজিক্যাল পেশেন্টের যে বিভিন্ন উপসর্গ দেখে তার অবস্থান নির্ণয় করি, সেটাকে গ্লাসগো কোমা স্কেল, সংক্ষেপে জিসিএস বলে। এটা তখন 3 ছিল। 3 অ্যাকচুয়ালি একদম সর্বনিম্ন, 3 থেকে 15 ধরেন। তো সেখান থেকে ডাক্তাররা তাকে ইন্টিবিউট করে মোটামুটি অবস্থার উন্নতি হয়েছে এবং এখন আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে উনি আছেন। ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে, ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে এবং বুলেট ইঞ্জুরির ক্রাইটেরিয়া, মানে এটার ধরন হলে যে দিক দিয়ে ঢোকে সেটা ছোট, কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয়, সেটা হয়েছে। আসলে বুলেটের তেমন কোনো অংশ পাওয়া যায়নি, কিছু বাইরের লেয়ার পাওয়া গেছে। আর যেখানে গুলিটা বের হয়েছে ওখানে কতটা বড়, ওই জায়গাটা অ্যাকচুয়ালি ব্রেনে কোনো ইনজুরি হলে প্রেশার বেড়ে যায়। তো এই জন্য মাথার যে খুলি এটা কেটে কিছুটা প্রেশার রিলিজ করা হয়। কেমন, এটাকে অ্যাকচুয়ালি ডিকম্প্রেশন ক্রেনিওটমি বলে, সেটাই করা হয়েছে যে দিক দিয়ে বের হয়েছে করে, এবং যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এগুলো বন্ধ করে ওনাকে অ্যাকচুয়ালি ব্লাড প্রেশারটা মেনটেন করে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক, সবাইকে দোয়া করতে হবে। এটার আউটকাম সম্পর্কে এখন কিছু বলা যাবে না। আশা করি দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।